হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা শুরু করব ম্যাথের একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট। ঠিক আছে, প্র্যাকটিস টেস্ট কত 13। এই প্রশ্নগুলো আমাদের এসএসসি জিডি, এনটিপিসি এবং ডব্লিউবিপি কেপির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডব্লিউবিসিএস পিএসসি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা করবো, ঠিক আছে, কম সময়ের মধ্যে। এবং যারা ডেসক্রিপটিভ একদম ম্যাথে দুর্বল তাদের বেসিক থেকে ক্লাসগুলো করতে হবে, যেগুলো ক্লাসগুলো আমাদের দেওয়া আছে অনুপাত সমানুপাত পার্সেন্টেজের, ঠিক আছে, লাভ গতি চ্যাপ্টার ওয়াইজ আমাদের সব আগে সলভ করতে হবে। তারপর আমরা এই প্র্যাকটিস সেটগুলো করবো এবং যাদের আপকামিং পরীক্ষা যারা বেসিকটা ক্লিয়ার আছে তারা ভালো করে এই প্র্যাকটিস সেটগুলো করতে হবে। প্রতিদিন একটা করে ম্যাথ রিজনিং আমরা প্র্যাকটিস সেট ক্লাসে আপলোড করি, ঠিক আছে। খুব ভালো করে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং নিজে নিজে প্র্যাকটিস সলভ করবে। দেখো, প্রথম কি প্রশ্ন রয়েছে, একটি ব্যাগে 2 টাকা 1 টাকা 50 পয়সার মোট পয়সা আছে, ঠিক আছে। 2 টাকা 1 টাকা 50 পয়সার মানে কয়েন আছে বা মুদ্রা আছে, ঠিক আছে। এই ধরো একটা ব্যাগ আছে, এই ব্যাগে 2 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে এবং 50 পয়সার কয়েন আছে, ঠিক আছে। কি অনুপাতে আছে? 3:4:5 এই অনুপাতে আছে, ঠিক আছে। তার মানে কি এই সংখ্যার অনুপাত, এটা কিন্তু কি বলা আছে? সংখ্যার অনুপাত। মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ কত? 250 টাকা। ভালো করে বোঝো। এটা ধরো 2 টাকা, এটা রুপিস ক টাকা? 2 টাকা। এটা রুপিস 1 টাকার কয়েন। আর এটা কত? রুপিস কত? 50 পয়সা। 50 পয়সা মানে কত হয়? হাফ টাকা, তাই তো। 50 পয়সা মানে হাফ টাকা। সব টাকা করে নিয়েছি, ঠিক আছে। এই 50 পয়সা মানে কত? হাফ টাকা। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এবার দেখো, এই 2 টাকার কয়েন, এটা হচ্ছে এর সংখ্যার অনুপাত। আমাদের সংখ্যার অনুপাত বলে দিচ্ছি কত? সংখ্যার অনুপাত 3:4 কত? 5। ভালো করে বোঝো। মানে 2 টাকার কটা আছে? সংখ্যা আছে কটা? 3টে। সংখ্যা কটা? 3টি। তাই 2 টাকা যদি 2 টাকার কয়েন যদি 3টি থাকে, তাহলে কত হবে? 3 দুগুণে ক টাকা হবে? 3 গুণ 2, 3 দুগুণে কত হবে? 6 টাকা হবে, তাই তো। 6 টাকা হবে। 4 টাকা, এই 1 টাকার কয়েন যদি 4টি থাকে তাহলে ক টাকা থাকবে মনে করে নি, তাহলে কত হবে? 4 টাকা হবে। আর হাফ টাকা মানে এই 50 পয়সা যদি 5টি থাকে ক টাকা থাকবে? 2.5 টাকা, তাই তো। তাই টোটাল আমাদের ক টাকা হবে? এখানে যে বলেছে 6 4 10 আর 2 12, 12.5, তাই তো। মানে 12.5 টাকা হবে। বোঝা গেল? এগুলো শর্টকাট করবো, 12.5 টাকা হবে, সহজ নিয়ম। 2 টাকার কয়েন 3টে আছে, তাহলে ক টাকা আছে? 6 টাকা আছে। 4 টাকা, 1 টাকার কয়েন 4টে আছে, তাহলে ক টাকা আছে? 4 টাকা আছে। আর হাফ টাকার কয়েন কটি আছে? 5টি আছে, তাই তো। 50 পয়সা 5টে, তোমার ক টাকা আছে? 2.5 টাকা আছে। সহজ নিয়ম। মোট ক টাকা আছে? 12.5 টাকা। তাই এই অনুপাতে 12.5 টাকা। আমাদের বলেছে কত? আমাদের প্রশ্ন বলে দিচ্ছে কত? এই আমরা যেটা পেলাম 12.5 টাকা, ওরা বলছে ক টাকা? 250 টাকা। তাহলে 12.5 মানে যদি 250, আমাদের বলে হচ্ছে কতগুলো 1 টাকার মুদ্রা আছে? আমাদের 1 টাকা। তাহলে এখানে আমরা দেখো 1 এর অনুপাত পাবো। 1 মানে কত? 250/12.5, ঠিক আছে। পয়েন্ট তুলে দিলে পরে শূন্য যাবে, ঠিক আছে। এবার 125 2 দ্বিগুণ করলে কত হবে? 20। তার মানে 20 হবে, তাই তো। মানে 1 এর অনুপাত কত হলো? 20। 1 এর অনুপাত কত হলো? 20। মানে 1 এর ভ্যালু কত? 1 ইউনিটের মান কত? 20। এটা আমরা সবাই বুঝতে পারলাম। বলেছি 1 টাকার মধ্যে কত? দেখো 1 টাকার মধ্যে কটি আছে, তাই তো। দেখো 1 টাকার মধ্যে কত ছিল? 4টি। তাহলে 1 এর মান যদি 20 হয় তাহলে 4 ইউনিটের মান কত হবে? 4 গুণ 20 মানে 4 গুণ কত হবে? 80টি, তাই তো। 80টি হবে। এত কিন্তু পরীক্ষার সময় ক্যালকুলেশন করার দরকার নেই, শর্টকাট আমরা করতে পারবো এখান থেকে, ঠিক আছে। জাস্ট বোঝার জন্য এগুলো করলাম। পরবর্তী দেখো, একটি ট্রেন তার নিজস্ব বেগের এত অংশ বেগে নিয়ে চললে স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়, ঠিক আছে। পরিষ্কার বোঝো। বলেছে তার নিজস্ব বেগ, নিজস্ব বেগের কত? 7/11। মানে পরিষ্কার বোঝো, এটা যদি তার স্বাভাবিক নিজস্বতা হয়, সে চলে কোথায়? এই বেগে, ঠিক আছে। এটাতে চলে, ঠিক আছে। তার 11 যদি তার স্বাভাবিক স্পিড হয়, সে চলে কত? 7 নিয়ে, ঠিক আছে। তাই একটু বোঝো, স্পিড আর টাইম এদের মধ্যে আমরা কি জানি? বিপরীত সম্পর্ক। তাহলে দেখো, প্রথমে যদি সে 11 নিয়ে চলতো, ঠিক আছে, আর এখন চলে কত? 7, ঠিক আছে। তার মধ্যে তাহলে সময় কত লাগবে? প্রথমে সময় লাগবে 7, পরে সময় লাগবে কত? 11। স্বাভাবিক, যখন স্পিড ছিল 11 কিমি, তার গতি তখন সময় ধরে লাগবে কত? 7 ঘন্টা। এখন যদি 7 কিমি পার ঘন্টা, তাহলে সময় কত লাগবে? 11 ঘন্টা, ঠিক আছে। সবসময় কি হয়? স্পিডের সঙ্গে টাইম কি? বিপরীত। স্বাভাবিক নয়, যদি আমি 50 কিলোমিটার ধরে ঘন্টা বেগে যাচ্ছি, তাহলে কোনো জায়গায় যেতে আমার 2 ঘন্টা লাগে। যদি 100 কিলোমিটার বেগে যায় তাহলে কি লাগবে? 1 ঘন্টা লাগবে। স্বাভাবিক, ঠিক বিপরীত সম্পর্ক। এবার বলেছে সে পৌঁছতে কত সময় নেয়? 22 ঘন্টা সময় নেয়। ভালো করে বোঝো। সে যখন এই 7/11, এই 11/7 মানে কি? যখন 7 স্পিডে চলে তখন তার সময় নেয় কত? 11 ঘন্টা। কিন্তু সময় লাগছে কত? 11। এই 11 মানে কত ঘন্টা? বলেছে 22 ঘন্টা, তাই তো। তাহলে 11 মানে কত ঘন্টা? 22 ঘন্টা। তাহলে এখানে কত গুণ? 11 থেকে 22 কত গুণ? 2 গুণ। তাহলে এর সাথে কত গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ মানে কত হবে? 7 গুণ 2 কত হবে? 7 2 মানে 14, তাই তো। তাহলে 14 ঘন্টা। যদি তাই সেই স্বাভাবিক বেগে চলতো, স্বাভাবিক মানে কত? এটা হচ্ছে স্বাভাবিক বেগ। স্বাভাবিক কত ছিল? 11। আর চলে কত? 7-এ, তাই তো। তাই স্বাভাবিক বেগে যদি চলতো, তাই 11 স্পিডে চললে তার সময় লাগতো 7। 7 মানে কত? 7 মানে 7 2 মানে 14 ঘন্টা, ঠিক আছে। বোঝা গেল? কেউ করলাম সবসময় এই নিয়মে। পরবর্তী দেখো, একটি গোলকের ব্যাসার্ধ 10% কমানো হলে তার আয়তন কত % কমবে? আমরা সেই পড়েছিলাম সূত্র।
এখানে বলেছে ব্যাসার্ধ আর এখানে বলেছে কি আয়তন। আয়তন মানে আমরা কি বুঝি? আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো? আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি উচ্চতা, তাই তো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা হচ্ছে আয়তন। কোন একটা জিনিসের আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে? বোঝা গেল? যে কোনো জিনিসের তার মানে একটা হাইট থাকবে, ঠিক আছে, একটা লেন্থ থাকবে, ব্রেথ থাকবে, ঠিক আছে, আর একটা উচ্চতা থাকবে। ঠিক তার মানে এখানে কটি ফিগার আছে? তিনটি জিনিস। আমরা যখন ক্ষেত্রফল করি তখন ক্ষেত্রফল মানে কি? এটা হচ্ছে আয়তন, ঠিক আছে? আয়তন মানে কত হলো এটা। আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই দৈর্ঘ্য গুণ কত প্রস্থ। মানে কটা ইউনিট? দুটো ইউনিট, ঠিক আছে? তখন এখানে স্কোয়ার করি আর এখানে কি হয়? কিউব হয়, তাই তো? সঠিক আমরা এটা বুঝতে পারছি। মানে এখানে তিনটে জিনিস সেজন্য কিউব, এখানে দুটো জিনিস সেজন্য কি হবে? স্কোয়ার হবে। এবার দেখো আমরা যদি শর্টকাট আমরা যখন শিখেছিলাম, ধরো কোনো একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, বা একটা বৃত্তের ব্যাসার্ধ 10% যদি হ্রাস পায় ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে, তখন আমরা কি করতাম? একই নিয়ম। এখানে ঠিক সেই একই নিয়ম হবে। ধরো প্রথমে আমাদের ছিল 100, কি বলেছে? 10% ভাবে যদি কমে, কবার দেখো আয়তন কত পার্সেন্ট কমবে, ঠিক আছে? আয়তন মানে কি? তিনটে জিনিসের গুণফল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 3 বার হবে। তাহলে 10% কমা মানে কত? উপরে যদি 90 হয় নিচে কত হবে? 100 হবে, তাই তো? 100 থাকলে কত হবে? 90 হবে, কারণ 3 বার কমছে তো, তাহলে 3 বার আমরা করবো। শর্টকাট, এগুলো আমাদের সূত্রের কোনো দরকার নেই। দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল। দেখো 3 নং কত? 3 নং 3টে 9 গুণ করলে কত হবে? 3টে 9 গুণ করলে নিচে 10 পড়ে আছে। 9 নং 81, 9 কিউব কত? 729। আমরা সবাই জানি 729, নিচেই 10 আছে, তাই তো? এটা করলে কত হবে? 72.9। তাহলে আমাদের ছিল কত আগে? 100, এখন হচ্ছে কত? 72.9। তাহলে এখান থেকে কমছে কত? ভালো করে দেখো, এখান থেকে কমছে কত? 100 থেকে 72.9 যদি আমরা বাদ দিই কত হবে? 27.1। বোঝা গেল? 27.1। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু আমাদের 27.1। এই নিয়মে আমরা করবো। সে একটা সূত্র, একটা জিনিস। যদি আমরা বলতো ব্যাসার্ধ, ব্যাস, যাই বলুক, কিন্তু সেই একই নিয়ম। কতবার আমাদের দেখতে? আয়তন বলেছে না ক্ষেত্রফল? যদি ক্ষেত্রফল বলতো তাহলে কবার করতাম? দুবার করতাম। ক্ষেত্রফল যদি বলতো তাহলে কিবার করতাম? দুবার। 90/100, 90/100, ঠিক আছে? এখানে কাটাকুটি করতাম। 9 নং কত? 81 হতো, তাহলে 100 থেকে 81 বাদ দিলে কত হতো? 100 থেকে 81 বাদ দিলে কত হবে? 19, তাই তো? 19%, ঠিক আছে? 19%। বোঝা গেল? তাহলে জিনিসটা কিন্তু এক। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগের অনুপাত 20:4। অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় লাগে, তাহলে ওই নির্দিষ্ট দূরত্ব প্রতিকূল অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো বলেছে নৌকা, নৌকা মানে আমরা কি জানি? এক্স। এই নৌকার গতিবেগ কত বলেছে? 20। স্রোত মানে ওয়াই, ওয়াই গতি কত বলেছে? 4। এখানে ধরে নিলাম 20 আর 4 বলেছে। তাহলে অনুকূল মানে কি? অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, তাই তো? আর প্রতিকূল মানে কি? এক্স মাইনাস ওয়াই, তাই তো? অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই। ভালো করে দেখো, এই অনুকূলে স্পিড গতিবেগ কত? অনুকূলে যখন হবে 20 আর 4 যোগ করলে কত হবে? 20 আর 4 24 হবে, মুখোমুখি করে দিব। আর প্রতিকূলে যখন হবে তখন গতিবেগ কত হবে? 20 থেকে 4 বাদ দিলে কত হবে? 16, ঠিক আছে? এখানে আমরা যদি ভগ্নাংশে ভাগ করে নিই, দেখো 4 ছক 24, 4 4 16, আরো যদি একটু করে নিই কত হবে? 3:2। তার মানে এই স্পিড গতি এর যখন অনুকূলে গতিবেগ 3, প্রতিকূলে গতিবেগ কত? 2, ঠিক আছে? সময় কি হবে? সময় হবে তার উল্টো, তাই তো? গতিবেগের অপোজিট কি? গতিবেগের আমরা পেলাম কত? 3:2। তাহলে আমাদের সময় কি হবে? সময় অপোজিট হবে, 2 কত? 3 হবে। গতিবেগের অপোজিট তো সময়, আমরা সে আগে শিখেছি, তাই তো? অপোজিট হয়, অনুপাতটা অপোজিট হবে। এবার বলছে ওই নির্দিষ্ট অনুকূলে যদি ক ঘন্টা সময় লাগে? 4 ঘন্টা। দেখো অনুকূলে যদি ক ঘন্টা সময় লাগছে? অনুকূল যেতে আমাদের সময় লাগছে ক ঘন্টা? 4 ঘন্টা। মানে এই 2 এর ভ্যালু কত? 4 ঘন্টা। অনুকূল মানে এটা ছিল অনুকূল, এটা কি ছিল? প্রতিকূল, তাই তো? তাহলে অনুকূল মানে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে কত? 4। ডবল গুণ, 2 গুণ হচ্ছে, তাহলে এখানে আমাদের কত গুণ হবে? প্রতিকূল আমাদের সময় বের করতে হবে, 2 গুণ হবে, তাহলে 3 দুগুণ কত হবে? 3 দুগুণে 6 ঘন্টা। মুখে মুখে আমরা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটা ট্রাপিজিয়ামের আকৃতির মাঠের ক্ষেত্রফল এত বর্গফুট, দুটি সমান্তরাল ধারের দৈর্ঘ্য দূরত্ব যথাক্রমে এত ফুট। সমান্তরাল ধারের মধ্যে দূরত্ব, সমান্তরাল ধারের মধ্যে দূরত্ব, ঠিক আছে? সমান্তরাল ধারগুলির মধ্যে একটি 42 ফুট, তাহলে আর একটা ধারটি কত? ভালো করে, যেটা সামান্তরিক, এই ট্রাপিজিয়াম বুঝি। ট্রাপিজিয়াম এই ধরনের ট্রাপিজিয়াম হয়, তাই তো? ট্রাপিজিয়াম এই দুটো সমান্তরিক, এই দুটো সমান্তরাল হয়, ঠিক আছে? এদের মধ্যে দূরত্ব একটা হাইট থাকে, ঠিক আছে? এটা ধরো এ, এটা ধরো বি, ঠিক আছে? এটা হাইট থাকে। আমরা কি জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? আমাদের বলেছে ক্ষেত্রফল বলেছে কত? এই যে ক্ষেত্রফল বলা আছে 1728। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? একটু মনে রাখতে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো এখানে যেগুলো বলে দেবে এর মধ্যে দিয়েই হবে। আমাদের সহজ নিয়ম কি? পরীক্ষায় যা বলা থাকে তার মধ্যে থেকে আমাদের হবে, ঠিক আছে? প্রশ্ন যেটা বলা থাকবে। তাই দেখো বলা আছে কি? দুটি সমান্তরাল ধারের মধ্যে দূরত্ব, এই দুটি সমান্তরাল ধার আছে, এই দুটোর মধ্যে দূরত্ব কত? 35। মানে এই হাইটটা কত? হাইটটা কত? 35। এটা হচ্ছে কি? উচ্চতা। এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উচ্চতা। সমান্তরাল ধারের মধ্যে উচ্চতা মানে এই দুটো সমান্তরাল, তাহলে এদের মধ্যে উচ্চতা মানে এটা হাইটটা,
ঠিক আছে, আমরা কি জানি সমান্তরাল ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য সমষ্টি, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি, ঠিক আছে, ইন্টু কি উচ্চতা, ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, মানে এই বাহুটা ধরো এক্স, এটা কত ওয়াই, এই দুটো বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি। দেখো একটা যদি এক্স হয় আর একটা কত হবে ওয়াই। এখানে একটা মান বলা আছে কত 42, এটা মান ধরো 42 বলা আছে, ঠিক আছে। উচ্চতা বলা আছে কত 35। তাহলে এটা সমান সমান কত হবে? এটা সমান 1785 হবে বলা আছে ক্ষেত্রফল। এই দেখো ক্ষেত্রফল বলা আছে কত 1785, তার মানে এই মানটা সমান সমান 1785। তাহলে এখানে আমরা শর্টকাটে করবো। দেখ এখানে নিচে হাফ আছে ওপাশে চলে যাবে, দেখো শর্টকাট, এখানে বেশি ক্যালকুলেশন করা যাচ্ছে। এই হাফটা পাশে নিচে আছে ওপাশে গেলে কি হবে? গুণ হবে। আমরা শুধু এক্স এর মান বের করবো, এক্স এর মান, এক্স প্লাস কত আছে 42, ঠিক আছে, এক্স প্লাস 42 মান 35, এখানে গুণ আছে পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে আমরা কাটাকুটি করে দেখি, 7 দিয়ে কাটো, 7 5 7 35, 7 দিয়ে কাটলে কত হবে? 7 দুগুণে 14, দিয়ে থাকবে কত 3 38, 7 দিয়ে 5 7 35, থাকবে 3 35, 5 7 35, 5 দিয়ে কাটলে কত হবে? 5 5 25 51, ঠিক আছে। তাহলে আমাদের এক্স প্লাস 42 এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান হলো কত? 51 গুণ 2 মানে কত হবে? 102। এর মুখোমুখি ক্যালকুলেশন করতে হবে, 51 মানে 102। তাহলে এক্স প্লাস 42 যদি 102 হয়, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে? এক্স প্লাস এক্স এর মান কত হবে? এই 42 এর পাশে মাইনাস হবে, তাহলে এটা মাইনাস হলে কত হবে? 60 হবে। তাহলে সঠিক উত্তর আমাদের কত হবে? 60 ফুট, ঠিক আছে। কিছু নাই, জাস্ট আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য সমষ্টি, এই এক্স প্লাস ওয়াই ইন্টু কি হাইট, এই হাইটটা, হাইট বলা আছে 35, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের মধ্যে একটা বলা আছে কত একটা জানি না এক্স, আর একটা কত 42, এটা বলা আছে 42। তাই এই সূত্র আমাদের জাস্ট করতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে 49 থেকে 105 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড়, স্বাভাবিক সংখ্যাগুলির গড় সব জন্য আমরা কি যে কোনো স্বাভাবিক সংখ্যার গড় কি মাঝেরটা হয়। দেখো 1 থেকে যদি বলে স্বাভাবিক সংখ্যা 10 পর্যন্ত সংখ্যাগুলির গড় কি হবে? আমরা 1 থেকে পরপর 10 পর্যন্ত যতগুলো সংখ্যা যোগ করে 10টি সংখ্যা হবে, তাহলে ভাগ করে দেবো, তাই তো। কিন্তু এখানে 49 থেকে 125 অনেক কঠিন সময় লাগবে, তাহলে কি করতে হবে? দেখো সবসময় প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করতে হবে। 1 প্লাস 10 যোগ করলে কত হয়? 11, 11কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5.5, এদের গড় কত হবে? 5.5 হবে। ঠিক তেমনই 49 থেকে বলেছে কত? 125, এদের স্বাভাবিক সংখ্যাগুলির গড় কি করবো? 49 যোগ 125, আর দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। দুটো সংখ্যা যোগ করছি, 2 দিয়ে ভাগ করে দেবো। এবার দেখো এটা যোগ করলে কত হবে? 5 আর 9 4, 9 6 আর 7 কত হচ্ছে? এটা যোগ করলে কত হচ্ছে? 49 174, তাই তো। 174/2, এটা করলে কত হবে? 174/2 মানে কত হবে? 8 2 16 1 14, 7 2 14 মানে কত হবে? 87 হবে। তাই সঠিক উত্তর হবে 87। বোঝা গেল? কিছুই নাই, স্বাভাবিক সংখ্যা যোগ মানে কি প্রথম সংখ্যা শেষ সংখ্যা, প্রথম যোগ শেষ বাই কত 2, এটা হচ্ছে গড়, ঠিক আছে। এটা হচ্ছে গড়, স্বাভাবিক সংখ্যার গড় এটা। পরবর্তী দেখো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বলা আছে এত, ঠিক আছে, উচ্চতা এত, প্রতি বর্গ মিটার এত হিসেবে 4 দেওয়াল রং করতে কত খরচ হবে? 4 দেওয়ালের ক্ষেত্রফল, দেখো একটা ঘর আছে, আমাদের সবার বাড়িতে ঘর আছে, তাই তো, আয়তাকার ঘর। এই ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি? আমরা জানি পরিসীমা। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি? পরিসীমা, পরিসীমা গুণ কি হবে? উচ্চতা হবে, পরিসীমা গুণ উচ্চতা, ঠিক আছে। পরিসীমা গুণ উচ্চতা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা যেন মনে থাকে। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি? পরিসীমা গুণ উচ্চতা। সূত্র যদি মনে থাকে ভালো করে বোঝো, এই 4 দেওয়াল যদি রং করতে হয়, ঠিক আছে, কটা তল হবে? 6টা তল হবে, ঠিক আছে। 6টা তল তাকে রং করতে হবে, ঠিক আছে, এইটা ব্যাপার। বুঝতে পেরেছো? 4 দেওয়াল, 4 5টা, আমরা রং কোথায় করি? 4 দেওয়ালে করি, এটাই ব্যাপার। তাহলে পরিসীমা মানে কি? একটা আয়তকার ঘন আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র পরিসীমা কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি? পরিসীমা। পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার সঙ্গে উচ্চতা, তাই তো। এবার দেখো এই দৈর্ঘ্য বলা আছে কত? 80, প্রস্থ বলা আছে কত? 70, তাই তো, গুণ উচ্চতা, উচ্চতা বলা আছে কত? 80, ঠিক আছে। তাহলে এখানে যদি কই 70 আর কত? 150 গুণ 2 গুণ 80, ঠিক আছে। এটা যদি আমরা গুণ করে এটা পাবো, এই হবে তার, এটা হবে তার কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার বলেছে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হয়? 50 পয়সা, 50 পয়সা করে। 50 পয়সা মানে কি? হাফ টাকা করে। আমাদের বলেছে হাফ টাকা, 50 পয়সা মানে কত? হাফ টাকা, তাই তো। এটা ক্ষেত্রফল হাফ টাকা, 50 পয়সা মানে কি? হাফ টাকা, তো এই জিনিসটা বুঝতে হবে। 50 পয়সা মানে কি? হাফ টাকা, টাকাই করে নিচ্ছি আমরা। তাহলে এটাকে যদি গুণ করে এটা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকবে 150 গুণ 80, তাহলে 8 পূরণ কত? 120, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে কত হবে? 1 2, ঠিক আছে, 12,000 টাকা। এগুলো কিন্তু সহজে হয়ে যাবে। সবসময় 4 দেওয়ালের ক্ষেত্রে মানে কি? পরিসীমা তার সাথে উচ্চতা যোগ, ঠিক আছে, হবে, কারণ এটার হাইট আছে, সেজন্য হাইটটা যোগ হবে, ঠিক আছে, এটা মনে থাকবে। তাহলে 4 দেওয়ালে মানে কি? পরিসীমা, তার সঙ্গে পরিসীমা মানে কি? আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার সঙ্গে উচ্চতা, ঠিক আছে। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। পরবর্তী প্রশ্ন
দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে এত পার্সেন্ট কম। দেখো দুটি সংখ্যা তৃতীয় একটা সংখ্যা, তো তৃতীয় সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে কি প্রথম সংখ্যা। ভালো করে বোঝো, বলেছে তৃতীয় সংখ্যা থেকে কত পার্সেন্ট কম। তৃতীয় সংখ্যা যদি 100 হয়, এটা বলেছে প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যাটা 25% কম, তাই তো। প্রথম সংখ্যাটা 25% কম মানে কত, 75। দ্বিতীয় সংখ্যাটা কত পার্সেন্ট কম, 30% কম। 30% কম মানে কত, 70। 100 থেকে 30 কম মানে কত, 70। ঠিক আছে, বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অনুপাত। তাহলে এই দুটো সংখ্যা আমাদের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, দেখো 5 75, 5 14 কত, 70, তাই তো। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অনুপাত আমাদের কত হবে, সঠিক উত্তর কত হবে, বুঝতে পারলে? সঠিক উত্তর আমাদের কি হবে, এটা, তাই তো। খুব সহজ, 15:14 এই অপশন। পরবর্তী দেখো, বলেছে 5 জন পুরুষ একটি কাজ 12 দিনে করে এবং 6 জন মহিলা ওই একই কাজ 20 দিনে করতে পারে। তাহলে আমরা জানি সেইখান থেকে কি করতে হবে, তাদের পুরুষ আর মহিলাদের কাজের প্রতি ক্ষমতা, এদের এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে, তাই তো। আমরা সবাই আগে শিখেছি এই অঙ্ক, ধরনের অঙ্ক, সময় কাজের অঙ্ক। আর বলেছে তবে ওই একজন পুরুষ ও একজন মহিলা একসাথে কতদিনে কাজটি করতে পারবে, একসাথে, এই দুজন একসাথে। ঠিক আছে, একসাথে বলেছে, ভালো করে দেখো। তাহলে 5 জন পুরুষ, পুরুষ মানে এম দিলাম, কদিনে করে, 12 দিনে করে। এই একই কাজ 6 জন মহিলা, 6 জন মহিলা, মহিলা মানে ওম্যান দিলাম, কদিনে করে, 20 দিনে করে। দুটো সেম কাজ, সেজন্য সমান সমান। তাই দেখো 5 কত, এখানে দেখো এদের আমরা এফিসিয়েন্সি বের করবো। ঠিক আছে, 5 জন লোক যদি 12 দিন করে, 6 জন মহিলা সেটা 20 দিন করে। এদের থেকে আমরা এই এম আর ডব্লিউর আমরা এফিসিয়েন্সি বের করবো, মানে কাজের ক্ষমতা বের করবো, কতটা কাজ করতে পারে। এখান থেকে এটা মুখে মুখে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে পুরো এম, এই এমটা রাখলাম, এই ডব্লিউ টেপাসিক্যাল, এখানে কত ছিল, 6 গুণ 20, এন কত আছে 5 গুণ 12, কাটাকুটি 5 দিয়ে 4। ঠিক আছে, 6 দিয়ে কাটলে কত হবে 2, এই 2 দিয়ে কাটলে কত হবে 2 2 4। তাহলে উপরে পড়ে আছে 2, নিচে কিছু পড়ে নেই মানে কত 1। তাহলে এম আর ডব্লিউ এদের অনুপাত কত হলো 2:1। মানে একটা লোক যদি দুটো কাজ করে, একটা ওম্যান একটা মহিলা কটা কাজ করবে, একটা মহিলা করবে একটা কাজ। ঠিক আছে, এটা বোঝা গেল। তাই দেখো এবার মোট কাজ কটা সেটা আমরা বের করে নিই। মোট কাজটা কত, এখান থেকে আমরা যে কোনো একটা ধরে করতে পারি। তাই লোক যদি দুটো করে কাজ করে, 5টা লোক, 5 ম্যান, ম্যান করে কটা কাজ, দুটো কাজ। ঠিক আছে, তাহলে টোটাল কাজ কত হবে, তাহলে 5 দুগুণে 10, 10 গুণ 12 কত হবে, 120টা কাজ। তাহলে মোট কাজ কত, মোট কাজ কত হলো, এগুলো মুখে মুখে আমাদের ক্যালকুলেশন, এটা কিন্তু লেখা লাগবে না পরীক্ষার সময়, জাস্ট আমাদের বোঝার জন্য করছি। তাহলে মোট কাজ কত, ধরো 120টা কাজ। এই 120টা কাজ একজন পুরুষ আর একজন মহিলা, পুরুষ করে দুটি কাজ, মহিলা করে কটি কাজ, একটি কাজ। তাই দুজন যদি একসাথে করে, তাহলে টোটাল একসাথে কত কাজ হবে, 3টি কাজ হবে, তাই তো, 3টি কাজ হবে, বোঝা গেল। তাহলে এই 3টি যদি কাজ একসাথে করে একদিনে, তাহলে টোটাল 120টা কাজ করতে কদিন সময় লাগবে, 120/3 কত হবে, 40 দিন সময় লাগবে, বোঝা গেল। তাহলে 120টা মোট কাজ, এরা করে দুটো, এ করে একটা, তাহলে মোট একসাথে করলে 3টে কাজ হবে। তাহলে 120টা কাজ করতে কদিন সময় লাগবে, 40 দিন সময় লাগবে, বোঝা গেল। খুব সহজ কিন্তু। এরপর একটি সংস্থার 30 জন কর্মচারীর গড় বয়স কত বছর, 25 বছর। 30 জন আছে, 30 জন ধরো লোক আছে, তাদের গড় বয়স কত, 25 বছর। 25 বছর তাদের গড় বয়স। বলেছে 41 বছর বয়সে দুজন বিশিষ্ট দুজন কর্মচারী এসছে। 30 জন ছিল, এখন দুজন এসছে, তাহলে এখন কজন আছে, 32 জন। স্বাভাবিক, 32 জন। এই 32 জন যুক্ত হয়, ঠিক আছে। এখন নতুন কর্মচারীর গড়টা, এই 32 জনের গড় বের করতে হবে, কত হবে। ভালো করে দেখো, 41 বছরের দুজন এসছে, কজন এসছে, 41 বছরের দুজন যদি আসে, এ দেখো এদের ছিল গড় ছিল কত, 25। তাহলে যে এসছে, ভালো করে দেখো, 25 বছর এদের গড় ছিল, যে দুজন আসতো তারা যদি 25 করে থাকতো, তাহলে কোনো অসুবিধা ছিল না, তাদের বয়স কত, 41। তার মানে সে এক্সট্রা কত করে আনছে, তারা এক্সট্রা কত করে আনছে, 16 করে আনছে। 16 করে যদি দুজন আনে, তাহলে কত আনছে বেশি, কত আনছে, 32 বছর তারা এক্সট্রা দুজন আনছে। এই 32 বছর এক্সট্রা আনছে, এই 32 বছর এক্সট্রা এখন কি হবে, সবার মধ্যে ভাগ হয়ে যাবে, বলে সকলের গড় কত, সকল কর্মচারী গড় কত। তাহলে এই 32 বছরটা এখন 32 জনের যদি মধ্যে যদি ভাগ হয়ে যায়, 32 জনের মধ্যে 32 বছর যদি আমরা ভাগ করে দিই, তাহলে কত করে পাবে সবাই, 1 বছর করে গড় পাবে। 1 বছর করে কি পাবে, এক্সট্রা পাবে। তাহলে আমাদের ছিল কত, 25। তাহলে 1 বছর করে যদি এক্সট্রা করি, তাহলে কত পাবে, 26 বছর হবে, তবে প্রত্যেকের বয়স গড়, তাই তো। যদি আমরা এভাবে না বুঝতে পারি, কিভাবে করবো, সহজ নিয়ম, 30 জনের গড় এটা, তাহলে মোট কত পাবো, 3 25 75 750। এখন দুজন আসছে, ঠিক আছে, 32 জন, কিন্তু এই এখন কত 750, আর দুজন এসেছে কত 42, 41 বছর করে। তাহলে 41 গুণ 2 মানে কত বছর, 82 বছর। তাই যোগ করলে কত হবে, 8 5 13 কত, 832, 832 বছর, তাই তো। মোট এখন বয়স হচ্ছে 832 বছর। এই 832 বছর এখন কত জনের বয়স হবে, 32 জন। এটা আমি কাটাকুটি করলে পাবো, ঠিক আছে। 4 দিয়ে কাটলে, 8 দিয়ে কাটলে হবে 8 4, 8 দিয়ে কাটলে হবে 1 8 4, 4 দিয়ে কাটলে কত হবে, 4 26, ঠিক আছে। এটা বোঝা গেল শর্টকাট, এটা আমরা আছে মুখে মুখে করতে পারবো, কিন্তু যদি আমরা এইভাবে বুঝি তখন এটা করবো। 30 জনের 25 বছর করে গড়, তাহলে মোট বয়স কত, 750। এখন দুজন আসছে 81 বছর, 41 বছর করে বয়স, তাহলে দুজন মোট বয়স কত, 82 বছর। তাহলে 750 সঙ্গে 82 যোগ হচ্ছে,
মোট বয়স হচ্ছে কত 832 বছর। এই 832 বছরটা এই 32 কতজনের মধ্যে ভাগ হবে? 32 জনের মধ্যে ভাগ হবে। এখন 32 জন, তাহলে কত বছর করে গড় হবে? 26 বছর। পরবর্তী দেখো, একটি চোঙের ভূমির ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং তাদের আয়তন বলে দিচ্ছে এত ঘন সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত? আমরা কি জানি চোঙের আয়তন মানে কি? চোঙের আয়তনের সূত্র কি? যে কোনো জিনিসের সেই আয়তন মানে আমরা পড়লাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। চোঙ মানে কি? এই চোঙ মানে এটা, চোঙ মানে এটা, এই চোঙ মানে কি এরকম, ঠিক আছে? তাই চোঙের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই দৈর্ঘ্য এর কি থাকে? দৈর্ঘ্য মানে কি? এর মানে এখানে ব্যাস যেটা, তাই তো ব্যাসার্ধ বলি এটা, তাই তো, ঠিক আছে। উচ্চতা মানে হাইট যেটা থাকে, হাইট আমাদের বের করতে হবে, বলা নেই। ভূমির ব্যাসার্ধ বলা আছে কত? 12, ঠিক আছে। তাই আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আয়তন মানে ভূমির ক্ষেত্রফল কি হবে? তার সঙ্গে কি হবে? উচ্চতা গুণ হবে। আয়তন মানে কি? ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। আর যদি বলতো পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে কি হতো? পার্শ্বতলের ক্ষেত্রফল কি? ভূমির পরিসীমা গুণ উচ্চতা, ঠিক আছে। একটা নিয়ম, সবসময় ভূমির ক্ষেত্রফল হবে যখন আয়তন মানে কি? ক্ষেত্রফল হবে। আর যদি বলতো পার্শ্বতলের ক্ষেত্রফল, তখন কি হতো? ভূমির পরিসীমা গুণ উচ্চতা। এবার ভূমির ক্ষেত্রফল দেখো, এটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল মানে কি? বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। আর উচ্চতা আমাদের বের করতে হবে, উচ্চতা আমাদের বলা নেই, উচ্চতা আমাদের বের করতে হবে। এই আয়তন বলা হচ্ছে কত? 19008, তাই তো 19008। দেখো পাই স্কোয়ার, পায়ের মান কত? 22/7, পায়ের মান 22/7। আর এর মান কত? ব্যাসার্ধ কত? 12 গুণ 12, 12 স্কোয়ার মানে 12 গুণ 12 গুণ উচ্চতা। উচ্চতা সমান সমান কত হবে? এটা। এগুলো আমাদের পরীক্ষার সময় কিন্তু লিখতে হবে না, একবার লিখলে আমরা হবে। তাই ক্যালকুলেশনটা কি হবে? 19008। এটা এ দেখো নিচেই কি ছিল? 7 ছিল, উপরে 7 চলে যাবে, তাই তো। এখানে 22 ছিল, এই 22টা কোথায় আসবে? নিচে আসবে। উপরে গুণ 12 ছিল, 12টা পাশে আসবে। গুণ 12 ছিল, 12টা নিচে আসবে, তাই তো। সহজ নিয়ম আমরা জানি, যেটা ওপাশে যায় সমান সমানের এপাশে, যে নিচে থাকবে ওপাশে যাবে। ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। এবার আমরা এটা ক্যালকুলেশন করবো, কাটাকুটি করবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কাটাকুটি করলে আমাদের হয়ে যাবে। 11 যদি কাটে, 11 দুগুণে 22, 11 একে 11, থাকবে কত? 8, 80, 7 11 77, থাকবে কত? 30, 11 দুগুণে 22, থাকবে কত? 8 88, 8 11 88। 12 দিয়ে কাটবো, 12 একে 12, 52, 4 12 48, থাকবে 4 48, 4 12 48। 12 দিয়ে কাটলে কত হবে? 12 হবে। এটা 2 দিয়ে কাটলে কত হবে? 6 হবে। তাহলে পড়ে থাকছে কত? 6, এখানে থাকবে কত? গুণ 7, 6 7 কত? 42 থাকবে। এই কাটাকুটি তো আমি আর শেখাতে পারবো না, এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে, নামটা, স্কোয়ার, কিউব এগুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে জিনিসটা, বোঝা গেল? তাহলে সঠিক উত্তর আমাদের কত হবে? উচ্চতা কত হবে? 42। তাহলে সূত্রটা একটু মনে রাখতে হবে, যে চোঙ মানে এই যে লম্ববৃত্তাকার চোঙ, এই চোঙের ক্ষেত্রফল মানে কি? ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমিটা মানে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল, ভূমি মানে কি? বৃত্ত, ভূমি তো বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। আর উচ্চতা তো হাইট বলা আছে, তাহলে পাই স্কোয়ার গুণ উচ্চতা সমান সমান কি? আয়তন। ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটা হচ্ছে কি? আয়তন। তাহলে ভূমির ক্ষেত্রফল এখানে আমরা সূত্র জানি, পাই মানে 22/7, এটা পেলাম। উচ্চতা মানে জানি না, বের করতে হবে। এটা দিয়ে আমরা কাটাকুটি করবো, পেয়ে যাবো। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি 18 ঘন্টা এত কিমি দূরত্ব অতিক্রম করে। সে কিছু পথ 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে, কিছু পথ সাইকেলে 10 কিমি পার ঘন্টা বেগে যায়। সাইকেলে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, সাইকেলে সে কত দূরত্ব অতিক্রম করেছে? ভালো করে বোঝো। কিছু পথ কি যায়? হেঁটে, এটা ধরো হেঁটে, এটা কি? সাইকেলে। আর মোট কত গিয়েছে? এই মোট গড়ের উপর কত গিয়েছে? 18 ঘন্টায় কত কিলোমিটার? 150 কিলোমিটার। ভালো করে বোঝো, মোট গিয়েছে কত কিলোমিটার? 150 কিলোমিটার। বলেছে সাইকেলে কত দূরত্ব গিয়েছে, ঠিক আছে, পরিষ্কার বোঝো। এই 18 ঘন্টায় গিয়েছে 150 কিলোমিটার মোট। দেখো এই 18 ঘন্টা যদি 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে যেত, তাহলে ক কিলোমিটার যেত? 18 গুণ 5 করে যদি যেত, কত কিলোমিটার যেত? 90। আবার এই 18 ঘন্টা যদি ও 10 কিমি পার ঘন্টা বেগে যেত, তাহলে কত কিলোমিটার যেত? 180 কিলোমিটার। তাহলে আমরা সেই অ্যালিগেশন করেছিলাম 90, এখানে 150, এখানে কত? 180। এই অ্যালিগেশন করলে আমরা পেয়ে যাবো। এটা কাটাকুটি বিয়োগ করলে কত হবে? এটা বাদ করলে কত হবে? 30, এটা থেকে বাদ দিলে কত হবে? 60। এটা কাটাকুটি করলে কত হবে? 1:2, ঠিক আছে, 1:2, বোঝা গেল? 1:2 কত হবে? 2 হবে। তার মানে সাইকেলে হেঁটে যদি 1 কিলোমিটার যায়, সাইকেলে কত যাবে? 2। আমাদের প্রশ্নটাকে বলা আছে, তাই টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কত? 150 কিলোমিটার। তাহলে এই 1 আর 2 এই দুটো যোগ করে তো 150 কিলোমিটার। তার মানে এটা 1 আর 2, এই 2 কত? 3, এই 3 মানে কত? 150 কিলোমিটার। আমাদের বের করতে বলেছে কি? সাইকেলে কত? 2। তাহলে 3 এর মান যদি 150 হয়, তাহলে 2 এর মান কত হবে? 3 এর মান যদি 150 হয়, 1 এর মান কত? 50, আর 2 এর মান কত হবে? 100 হবে, তাই তো। সাইকেল মানে তো 2 এর মান, সাইকেল কত? 2 গিয়েছে, তাহলে 2 এর মান কত হবে? 2 এর মান 100 কিলোমিটার হবে, বোঝা গেল? এরপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর এত অংশ। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে কত? এত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার, তাই তো, বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই ধরো বর্গক্ষেত্রের সূত্র কি? এক্স স্কোয়ার, তাই তো। এবার দেখো এই এক্স স্কোয়ার মানে কত? 1296। তাহলে এখানে তো আমাদের এক্স এর মান পাবো, এই বাহু পাবো,
কত বাহুটার দৈর্ঘ্য কত, কারণ কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ বলেছে বর্গক্ষেত্রের বাহুর এত অংশ, তাহলে বাহুটা যদি আমরা পেয়ে যাই বর্গক্ষেত্রের সাইডটা কত, তাহলে এটা কি করব, এটা রুট করতে হবে 1296। এটা আমরা সহজ নিয়ম ভাঙবো, আর আমরা যেটা বুদ্ধি খাটায় কি করব, দেখো এই 1296 দেখো 30-এর স্কোয়ার মানে কত, 30-এর স্কোয়ার মানে কত 940, 35-এর স্কোয়ার মানে কত 1225, তাই তো, আর 40-এর স্কোয়ার মানে কত 1600, তাই তো। এগুলো আমরা জানি, স্কোয়ার কিছু মনে রাখতে হয়। তাহলে এই 1296 কার মধ্যে আছে, 35 থেকে 40-এর মধ্যে আছে। 1200 স্কোয়ার মানে কত 35 থেকে 40-এর মধ্যে আছে, তাই তো, কারণ এটা 1225, এটা 1600, এর মধ্যে থাকবে 35 থেকে 40-এর মধ্যে। আর শেষে দেখো 6 আছে, তাহলে 35-এর পর যদি আমরা দেখো 36 করি, শেষে 6-এর স্কোয়ার করলে কত হবে, 36 6 হবে, তাই তো, এই 6 আসবে। যদি আমরা 7 করি, 7-এর স্কোয়ার 9 হবে, এটা 9 নাই। এগুলো আমাদের কি বুঝতে হবে। তাহলে 36-এর স্কোয়ার করলে দেখো আমাদের সত্যি কথা, 36-এর যদি স্কোয়ার করি কত হবে, আমাদের এই 1296 হবে, ঠিক আছে, এগুলো বুঝে যেতে হবে অটোমেটিক। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হলো 36, আর আমরা জানি, ঠিক আছে। এবার কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবার বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহু কত হলো 36, বাহু কত হলো 36। এবার ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ হবে এই বর্গক্ষেত্রের বাহুর 7-এর এই 36-এর কত ভাগ, 7/6 অংশ, 6 দিয়ে কাটলে 6 6 36, 6 7 কত হবে 42 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ব্যাসার্ধ কত হলো 42 সেমি। এবার বলেছে বর্গক্ষেত্রের পরিসীমার বৃত্তের পরিধি, বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4 গুণ বাহু, আর আর বৃত্তের পরিধি মানে কি 2πr, তাই তো। তাহলে 4 গুণ বাহু মানে কত 4 গুণ 36, আর বৃত্তের পরিধি 2πr মানে কত 2π 22-এর 7, আর বাহু কত 42। এটা কাটাকুটি করলে কত হবে 6 হবে, হয়ে গেল। 36 দিয়ে 6 কেটে দাও 6 হবে, এই ঠিক আছে। এবার দেখো এখানে আমরা কাটাকুটি করলে কোনো অসুবিধা নেই, 2 2 4, 2 কেটে গেল, এই 2 দিয়ে কাটলে কত হবে 11 হবে। তাহলে আমাদেরকে পড়ে থাকছে 6 এবং পড়ে থাকছে কত 11, তার মানে কত হবে 6:11, যেন ভুল হয়ে 11:6 না হয়। আগে বলেছে বর্গক্ষেত্র, সেই জন্য বর্গক্ষেত্র আগে আসবে, পরে বলেছে কি বৃত্ত, সেই জন্য বৃত্তটা পরে যাবে, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্র 6:11 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে, বলছে কোন একটি দ্রব্যের ধার্য মূল্যের 15% এটির ক্রয় মূল্যের 25% সমান, ঠিক আছে। দেখো কোন একটি দ্রব্যের ধার্য মূল্যের 15% এটির ক্রয় মূল্যের 25% সমান, যদি দ্রব্যটির বিক্রয়ের উপর 25% ছাড় দেওয়া হয় তবে লাভের শতকরা হার। ভালো করে বোঝো, এটা ধরো ক্রয় মূল্য, এটা হচ্ছে কি বলেছে ধার্য মূল্য মানে কি মার্ক প্রাইস, এটা ধার্য, এটা কি সিপি মানে কি কস্ট প্রাইস, ক্রয় মূল্য এটা কি বিক্রয় মূল্য মানে কি এসপি সেলিং প্রাইস, ঠিক আছে। এবার দেখো বলেছে কোন একটি দ্রব্যের ধার্য মূল্যের 15%, এই ধার্য মূল্যের 15% এখানে আমরা করে নিই, এই ধার্য মূল্যের 15%, 15/100 সমান সমান বলেছে কি ক্রয় মূল্যের এই সিপির কত পার্সেন্ট 25%, 25/100, নিচে দুটোই 100 আছে, কোনো অসুবিধা নেই, কেটে দাও, 5 দিয়ে কাটলে 3 হবে, 5 দিয়ে কাটলে কত হবে 25 হবে, মানে এমপি গুণ 3 সমান সমান সিপি গুণ কত 5, তাই তো। তাহলে এখানে তো আমরা এমপি আর সিপি এই মার্ক প্রাইস আর সিপি এদের অনুপাত পেয়ে যাবো কত হবে 5/, ঠিক আছে 3, মানে সিপি যদি হয় 3 টাকা, মার্ক প্রাইস কত টাকা 5 টাকা, ভালো করে বোঝো। তাহলে দেখো এখানে আমরা অনুপাত পেয়ে গেলাম, তাই মার্ক প্রাইস কত 5, ধরো 5 টাকা, সিপি হবে কত টাকা, কস্ট প্রাইস কত হবে 3 টাকা। এটা আমরা একটু বোঝার জন্য এটা ধরো 500 টাকা করলাম, এটা কত হবে 300 টাকা, দুটোই শূন্য অ্যাড করলাম দুপাশে, কোনো অসুবিধা নেই। তাই যদি ধার্য মূল্য 500 টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা ছিল 300 টাকা। এবার বলেছে যখন বিক্রি করবে ছাড় দেবে, কত পার্সেন্ট ছাড় দেবে 25% ছাড়। ছাড় কার উপর দেয়, ছাড় দেয় ধার্য মূল্যের উপর 25%, তার মানে এই 500 যদি 25% ছাড় দেয়, 25% যদি ছাড় দেয় কত টাকা ছাড় দেবে, দুটো শূন্য কেটে দাও, 5×25 কত 125 টাকা ছাড় দেবে, ছাড় দেবে কত 125 টাকা। তাহলে বিক্রি করবে কত টাকা, 500 থেকে 125 বাদ দিলে কত হবে 375 টাকা, 375 টাকা সে বিক্রি করবে। এবার হচ্ছে লাভের হার, লাভের হার ক্ষতির হার কার উপর হয়, সবসময় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর, তাই তো। তাই ক্রয় মূল্য 300 টাকা, ক্রয় মূল্য 300 টাকা, ও বিক্রি করছে কত টাকা 375 টাকা, তাহলে লাভ হচ্ছে কত টাকা 75 টাকা। সবসময় লাভ ক্ষতি কার উপর হয়, সবসময় ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্য নিচে উপরে লাভ, পার্সেন্টেজ মানে 100, তাহলে ক্রয় মূল্য 300, লাভ হচ্ছে কত 75, তাহলে 100 কত, কাটাকুটি করবো, এই দুটো শূন্য কেটে গেল, উপর থাকছে 75, নিচে থাকছে 3, 75কে 3 দিয়ে কাটলে কত হবে 3×9 80, ঠিক আছে। 3 দেখো এখানে 3×9 কত, 3×25 কত 75, 25%, সহজ নিয়ম, 3×25 75, তাহলে কত হবে 25%, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল কিভাবে করতে হবে। পরবর্তী প্রশ্ন, একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে, কিউ একা কত দিনে করতে পারবে, 1 মিনিট, এখানে আছে দেখো পি কিউ আর, তিনজন একত্রে 12 দিনে করতে পারে, পি কিউ আর আর, এই তিনজন মিলে, তিন বন্ধু আছে পি কিউ আর, পরেশ, ঠিক আছে, কুমার আর হচ্ছে রোহন, এই তিনজন মিলে, তিন বন্ধু মিলে, পি কিউ আর তিন বন্ধু মিলে একত্রে একটি কাজ কদিনে করে 12 দিনে করে, পি প্লাস কিউ প্লাস আর তিনজন মিলে কদিনে করে 12 দিনে করে, ঠিক আছে। কিউ একা
কিউ একা কদিনে করে, 18 দিনে করে। ঠিক আছে, পি ও আর তাহলে বলেছে কত দিনে করতে পারবে। পরিষ্কার বোঝো, আমাদের পরিষ্কার দেখো কি লেখা আছে, বলেছে পি কিউ আর একত্রে কাজটি কদিনে করে। একটু প্রশ্নটা আমাদের মিস্টেক আছে, ঠিক আছে, প্রশ্নটা একটু এখানে পি কিউ আর বলেছে 6 দিনে করে। ঠিক আছে, পি ও কিউ করে 12 দিনে। ঠিক আছে, এবং কিউ একা করে কদিনে, 18 দিনে। তবে কত করে, তাহলে পি কিউ আর দেখো, পি কিউ আর দুজন, এই তিনজন মিলে করে কদিনে, 6 দিনে। পি কিউ আর করে 6 দিনে। আর কি আছে, পি ও কিউ করে 12 দিনে। পি ও কিউ করে কদিনে, পি প্লাস কিউ প্লাস আর এরা করে কদিন, 12 দিন। পি ও কিউ একসাথে করে কদিন, পি ও কিউ দুজন মিলে করে 12 দিন। এরা দুজন এরা করে 6 দিন। ঠিক আছে, এরা করে 6 দিনে। ঠিক আছে, ভালো করে দেখেন, একটু এখানে লিখে দিই, পি প্লাস কিউ প্লাস আর, তিন বন্ধু কোনো নাম দিতে পারে, কদিনে করে, 6 দিনে। এবার বলেছে পি আর কিউ এই দুজন মিলে কদিনে করে, পি আর কি করে কদিনে, 12 দিনে। আর কিউ একা করে কদিনে, 18 দিনে। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন বলেছে কি পি ও আর কত দিনে করবে। আমরা জানি এই ধরনের যখন দিন বলে এদের লসাগু করতে হবে, লসাগু করে আমাদের মোট কাজ দেখো, লসাগু কত হবে, একটা বড় জিনিস ধরে নিলে লসাগু হয়ে যাবে। তুমি 36 ধরো, 36 দিয়ে 18 যায় 12 যায়, এটা হবে। তাহলে 36টা হচ্ছে মোট কাজ। তাহলে মোট কাজ কত, মোট কাজ 36। মোট কাজ এটা আমি ধরে নাম 36, এদের কি করতে হয়, লসাগু করতে হয়। আমরা সবাই জানি, আগে ক্লাসে শিখেছি। ঠিক আছে, দেখো এগুলো আমাদের ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু করতে হবে। যারা বেসিক একদম নতুন শুরু করছো, এই সময় কাজের ক্লাসগুলো করতে হবে। তাই 36 যদি মোট কাজ হয়, পি কিউ আর 6 দিন করে, তাহলে এক একদিন কটা করে কাজ করে, 6টা করে কাজ করে। পি আর কিউ 12 দিন করে, কটা কাজ, 36টা কাজ করে। একদিনে কত কাজ করে, 36/12 মানে কটা হবে, 3 × 36, 3টি কাজ করে একদিনে দুজন মিলে। এই 18টা কাজ করে, 18 দিন লাগে। তাহলে 36টা কাজ করতে যদি 18 দিন লাগে, তাহলে কিউ এক একদিন কটা কাজ করে, 2টো কাজ করে। পেয়ে গেলাম, কিউ একা করে কটা কাজ, 2টো কাজ। পি আর কিউ মিলে করে কটা কাজ, তাহলে ঠিক আছে, কিউ একা 2টো, পি আর কিউ মিলে কটা, 3টে, তাহলে পি কটা, একটা। দেখো পি কিউ আর তিনজন মিলে কটা কাজ করে, 6টা কাজ। তাহলে এদের দুজন মিলে কটা হচ্ছে, 3টে, তাহলে এ কটা করে, আর কটা করে, 3টি কাজ। পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আর করে 3টি কাজ, পি করে কটি কাজ, একটা কাজ। মোট কাজ কত, 36টা কাজ। তাহলে এই পি আর আর যদি একসাথে করে, তাহলে দেখো 36, এ করে কটা, একটা, এ করে 4টে, তাহলে কটা, এ করে একটা, এ করে 3টে, তাহলে কটা, 4টে। তাহলে 36/4, তাহলে কত হবে, 36/4 মানে 9 দিন। তাই মোট কাজ করতে কদিন সময় লাগবে, 9 দিন সময় লাগবে। বোঝা গেল, 9 দিন সময় লাগবে। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যাকে এত পার্সেন্ট বাড়ানো হলে পরে আবার এত পার্সেন্ট পরে এত পার্সেন্ট কমিয়ে এত পাওয়া গেল, সংখ্যাটির এত পার্সেন্ট কত। দেখো একটু ভালো করে বুঝতে হবে, আমরা সেই শিখেছিলাম 16.2/3, এই পার্সেন্টেজ মানে কত, এই পার্সেন্টেজ মানে কত, এই প্রথম কত আছে, 16 আছে, 16 মানে 1/6 অংশ, এটা আমরা জানি। এই দেখো 37 এত পার্সেন্ট মানে কত, এটা আমরা কত জানি, 37 এত পার্সেন্ট মানে কত, এটা আমরা সবাই জানি। 12.5%, 12.5% মানে কত পার্সেন্ট, 1/8, তাই এটা মানে কত হবে, 3/8। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এগুলো আমাদের দেওয়া আছে ছক, পার্সেন্টেজ শতকরা যে ছকটা দেওয়া আছে, ছকটা কিন্তু পড়তে হবে। তাহলে দেখো এত পার্সেন্ট বাড়ানো হয়, ঠিক আছে, তারপর আবার কমানো হয়, এত কমানোর পর কত হচ্ছে, এত পাওয়া যাচ্ছে। তাহলে সংখ্যাটি এত পার্সেন্ট কত, ভালো করে বোঝো। ধরো কোন একটা সংখ্যা আছে, সংখ্যাটা কত ধরে নাও 100। ঠিক আছে, এই সংখ্যাটার প্রথমে কি হচ্ছে, এখানে আমাদের উল্টো অপোজিট দিকে করতে হবে। ঠিক আছে, আমরা যদি এই সংখ্যা ধরে 100 তৈরি করি, একটু ব্যাক ক্যালকুলেশন করতে ভালো করে বোঝো। ঠিক আছে, তবে 100 ছিল, এত পার্সেন্ট বাড়ানো হলো, মানে এত পার্সেন্ট বাড়ানো মানে কত, যদি 6 থাকে 1 বাড়বে, মানে কত হবে, 7 হবে, 7/6। পরে আবার কমানো হবে, কমানো হবে কত, কত হবে কমানো, 15%। 15% কমানো মানে কি, 100 যদি থাকে কত হবে, 100 যদি থাকে কত হবে, 85 হবে। ঠিক আছে, এটা তো আমাদের সংখ্যাটা জানা নেই, সংখ্যাটা আমি ধরলাম এক্স। ঠিক আছে, এক্স এর এত পার্সেন্ট বাড়ানো, এত কমানোর পর কত হয়েছে, 238 হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এক্স এর মান পাবো 238 গুণ 6 গুণ 100, নিচে কত আসবে, 7 গুণ 85। এখানে আমরা সংখ্যাটা পাবো। তাহলে এই সংখ্যাটা যেটা পাবো সেটা কত পার্সেন্ট বলেছে, এত পার্সেন্ট। এত পার্সেন্ট মানে কত, 3/8। এত পার্সেন্ট মানে কত, 3/8। এটা আমরা বের করবো। তাহলে এখানে আমরা কাটাকুটি করবো, কোনো অসুবিধা নেই। দেখো 85 দিয়ে কাটলে কত হবে, 7 দিয়ে কাটো, যেভাবে কাটতে পারি, কোনো অসুবিধা নেই, কাটলে পারি আমাদের হয়ে যাবে। দেখো এটা যদি 85 দিয়ে কাটি, এটা 85 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, 17 দিয়ে কাটি, 17 5 7 85, 17 একে 17 থাকছে মানে কত, 6, 6 মানে 68, 4 17 68 কেটে যাচ্ছে। 17 দিয়ে এটা যদি 7 কাটি, 14 কে 7 কাটলে 2 হবে, 2 হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো এই 2, এখানে 5 আছে, তাই তো, 5 দিয়ে কাটলে কত হবে, 20 হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে 2 আছে, এই 2 কে এটা কাটলে কত হবে, 4 হবে, 4 দিয়ে কাটলে কত হবে, 5 হবে। তাহলে দেখো কত আমাদের পড়ে থাকছে, 6 গুণ 5 গুণ 3, 5 6 30, 30, 30 গুণ 3 কত হচ্ছে, 3 3 90। তাহলে সংখ্যাটা কত হচ্ছে, 90। একটুখানি শুধু বুঝতে হবে, কোনো সংখ্যাটা আমাদের বলা নেই, সংখ্যাটা আমরা ধরেছি কত, এক্স। এই সংখ্যাটার এত পার্সেন্ট বাড়ানো হচ্ছে মানে কত হবে, আমরা সেই 100 তৈরি করেছিলাম, এখানে কি করছি, এক্স তৈরি করছি। সংখ্যাটা আমাদের জানা নেই, সংখ্যাটা আমাদের সংখ্যাটা বের করতে বলেনি।
সংখ্যাটা এত পার্সেন্ট করে তুলেছে। দেখো এক্স মানে এক্স এর কত পার্সেন্ট বাড়ছে, 7/6, কারণ কি 16, 15, 2, 3 মানে কত, 6/1 6 থেকে 7 হবে। তারপর কমাচ্ছে, কত পার্সেন্ট কমছে, 15%, তার মানে 100 থাকলে 15 কমবে 85 হবে, তাই তো। তাহলে এটা হবে, হওয়ার পর কত হয়েছে, পাওয়া গেছে 238, সমান সমান কত, 238। এবার যেটা পাওয়া যাবে, এখানে তোমরা এক্স এর মান পাবো, বলেছি সংখ্যাটা পাবো, এক্স মানে সংখ্যাটা কত পার্সেন্ট, 37.5%। এই 37.5 মানে কত, যদি কেউ না বোঝে পয়েন্ট তুলে দেবে, নিচে কত আনবে, 0 আসবে, আর এটা পার্সেন্টেজ তুলে দিলে নিচে কত আসবে, 100 আসবে। এবার কাটাকুটি করবো, ঠিক আছে, এটা কাটাকুটি করলে আমরা পেয়ে যাবো 25 দিয়ে যদি কাটি 4 25 100, 25 দিয়ে যদি আমরা কাটতে হবে কত, 25 থেকে 25, ঠিক আছে, 15, ঠিক আছে, এটা হবে। এটা যদি কাটি আমাদের কত হবে, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে কত হবে, 3। তাই দেখো উপরে কত, 3, নিচে কত আসে 8, 3/8 হচ্ছে। সেই জিনিসটা একই, আমাদের মনে থাকলে পরে সুবিধা হবে পরীক্ষার সময়। তাই 3/8 হলো। তাহলে এটা কাটাকুটি করলে আমরা কত পেলাম, 90। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, 90। পরবর্তী প্রশ্ন, ঠিক আছে, এটা আমরা একটা অন্য প্রশ্ন, এটা বীজগণিতিক, ঠিক আছে, এটা আমরা পরে ক্লাস করবো, এটা আমরা একটু দেখি, ঠিক আছে, এগুলো আমাদের ডেসক্রিপটিভ ক্লাস করতে হবে। এখানে দেখো পরবর্তী প্রশ্ন, 19 দাগটা দেখো কি বলা হয়েছে, 19 দাগেরটা খুব ভালো প্রশ্ন। এটা আমরা সরলীকরণ, সিম্পলিফিকেশন অঙ্ক। দেখো এই জায়গাগুলো কিন্তু ভাগ, এখানে আমাদের একটু পরিষ্কার বোঝা যাচ্ছে না, এই জায়গা কিন্তু ভাগ আছে, ঠিক আছে, এই জায়গাগুলো কি আছে, ভাগ আছে, এটাকে কি আছে, ভাগ আছে, ঠিক আছে। এবার দেখো এটা যোগ, ঠিক আছে, দেখো এখানে প্রথমে কি আছে, এটা কিন্তু যোগ, ঠিক আছে, একটু যাদের অসুবিধা হচ্ছে বোঝার ক্ষেত্রে এটা বুঝে নাও, ঠিক আছে, এটা কিন্তু যোগ আছে। দেখো 3 দুগুণে কত, প্রথমে আমাদের কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ, প্রথমে কার কাজ, ভাগ, প্রথমে ভাগ গুণ যোগ, তারপরে কি করতে হবে, বিয়োগ। এটা আমরা সবাই জানি, ভাগ গুণ যোগ বিয়োগ, এই কাজটা করতে হবে। বদমাসের সূত্র, বিওডি এমএস, আর কি ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তারপর ওর কাজ করতে হয়, অফের কাজ করতে হয়, তাই তো, ব্র্যাকেট, তারপরে ও এফ, অফের কাজ এইভাবে করতে হয়। এখানে কিন্তু আমাদের কিছু নেই, ফার্স্ট ব্র্যাকেট মানে 3 দুগুণে কত, 6, 3 দুগুণে 6, 6 প্লাস 1, তাহলে কত হবে, এটার মান কত হলো 7। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 14 ভাগ কত, 7। এবার দেখো এর মধ্যে কার কাজ আমাদের আগে হবে, ভাগের কাজ, তাহলে 14 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, তাহলে 1 প্লাস 2, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ চলছে, ঠিক আছে, তাহলে 2 আগে কত হলো, 3 হলো। এবার থার্ড ব্র্যাকেট 1 প্লাস 21 ভাগ কত, 3 আছে, তাই তো। তাহলে দেখো আগে ভাগের কাজ, তাহলে 7কে 21কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 7 হবে, তাহলে 7 প্লাস 1, এটা থার্ড ব্র্যাকেটের কাজ, তাহলে 1 প্লাস 7, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, 7 আর আগে কত হবে, 8 হবে, তাই তো, 8 হবে, তাহলে 8 ভাগ 8, 8কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে, সঠিক উত্তর আমাদের কি হবে, 1 হবে। বোঝা গেল, খুব ভালো প্রশ্ন, কিন্তু শুধু আমাদের জানতে হবে কিভাবে করতে হয়। প্রথমে ব্র্যাকেটের মধ্যে যেগুলো করবো, ব্র্যাকেটের মধ্যে প্রথম কাজ আমাদের ভাগ হবে, তারপরে কি হবে, গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এরপর দেখো বলেছে চালের বাজার দর 24% বৃদ্ধি পায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসে তার খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বের মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতো, তাহলে এখন বর্তমানে সে কত কিলোগ্রাম চাল ব্যবহার করে। ভালো করে বোঝো, বলেছে দাম, যদি আগে দাম, এটা হচ্ছে বর্তমান, ঠিক আছে, না এটা হচ্ছে ধরো বর্তমান দাম, আর এটা কি পরে দাম, এটা হচ্ছে বর্তমান, এখন প্রেজেন্ট, ঠিক আছে। বর্তমান দাম ধরো আমার 100 টাকা, যদি 24% বৃদ্ধি পায় তাহলে কত টাকা হবে, 124 টাকা। এটা যদি আমরা এটা ভাগ করি, 25 দিয়ে কাটলে কত হবে, 4 25, ঠিক আছে, 25, এটা কত হবে, 26, তাই তো, 25 আর কত হবে, 26 হবে, তো 4 দিয়ে কাটাকুটি করলে পরে এটা 25, 4 26 কত, এটা 25 দিয়ে কত, 25 4 25 125 দিয়ে কাটলে কত হবে, 36, তাই তো। মানে ভালো করে বোঝো, যদি আমার আগে দাম 25 টাকা থাকে, এখন দাম কত, 36 টাকা, স্বাভাবিক দাম। এবার ভালো করে বোঝো, এই যখন 25 টাকা করে দাম ছিল তখন সে ক কেজি কিন্তু 31 কিলোগ্রাম, কিন্তু ক কেজি কিন্তু 31 কেজি, কিন্তু তাহলে মোট ক টাকা খরচ হতো, তার মোট খরচ হতো কত, এটা গুণ করলে আমরা পাবো 25 গুণ 31। ধরো তোমার 10 কেজি চিনি লাগে, চাল লাগে মাসে, 10 কেজি চাল লাগে, প্রতি কেজির দাম ধরো 50 টাকা, তাহলে ক টাকা খরচ হয়, 500 টাকা, তাই তো, 500 টাকা খরচ হয়। এখানে তেমন প্রতি কেজির দাম ছিল ধরো 25 টাকা, এখন বেড়ে কত হয়েছে, 36 টাকা, 24% বেড়েছে, তাই তো, 24 টাকা বাড়লে কত হবে, 36, তাই তো। এটা আমরা কাটাকুটি করেছি, 4 দিয়ে 4 25, আর 4 দিয়ে কাটলে কত হচ্ছে, দেখো 4 দিয়ে কাটলে 3, 31 টাকা, 31 টাকা, ভালো কথা, 125, 124 বাই কত, 4, 4 3 12, 4 1 4, 31 টাকা, 31 টাকা, ঠিক আছে, 31 টাকা, 31 টাকা হচ্ছে, তাই তো, ভালো করে বুঝতে পেরেছি আমরা, 31 টাকা হবে। এবার দেখো আমাদের কি করতে হবে, সঠিক নিয়মটা দেখো। এবার তাহলে টোটাল আগে 25 টাকা করে দাম ছিল, তখন সে কিন্তু ক কেজি, 31 কেজি, তাহলে টোটাল খরচ হতো কত টাকা, এটা গুণ করলে আমরা পাবো, গুণ করলে কত হবে, এটা গুণ করলে কত হবে, 25 গুণ 31, এটা গুণ করলে কত হবে, গুণ করে আমাদের বের করতে হবে কত হবে, 25 গুণ 31 করলে কত হবে, 700 কত, 75 টাকা। আগে খরচ হতো কত, 775 টাকা। এখন বলেছে সে 8% খরচ আগের তুলনায় বৃদ্ধি করে, তাহলে এই খরচ যদি দেওয়া হতো তার কত পার্সেন্ট বাড়বে, 8% বাড়বে,
তাহলে 8% বাড়লে এখন খরচ কত হবে? এই 775 8% কত টাকা হবে? 775 8% 1% মানে তো এত টাকা হবে, তাই তো? তাহলে এটা 8 গুণ করলে কত হবে? 8 7 56, 56 রেখে 3, 56 6, 56 6 কত হবে? 62 টাকা হবে, ঠিক আছে? তাই 62 টাকা যদি বাড়ে 775 যোগ 62 কত হবে? 7 6 17 কত? 837 টাকা। এই ক্যালকুলেশনটা মুখে মুখে আমাদের করতে হবে, এগুলো একটু বুঝতে হবে যে এর 8% বাড়ছে, তাহলে কত টাকা হবে? কত হবে? 837 টাকা। ভালো করে বোঝো, 837 টাকা। এবার বলেছে তবে বর্তমানে স্যার কত কেজি চালের ব্যবহার করে? দেখো এখন চালের দাম কত টাকা? কেজি? এখন চালের দাম কত টাকা? 31 টাকা করে কেজি। আর এখন কত টাকা আছে? খরচ কত টাকা করবে? 837 টাকা। তাহলে 837 টাকা খরচ করবে, প্রতি কেজির দাম কত টাকা? 31 টাকা করে যদি হয়, তাহলে তার কেজি পাবে? এটা আমরা ভাগ করলে পেয়ে যাবো। মোট টাকাকে এই দাম দিয়ে যদি ভাগ করে, দেখো তোমার কাছে 100 টাকা আছে, প্রতি কেজির দাম 20 টাকা করে, তাহলে তুমি কেজি পাবে? এটা ভাগ করতে হবে তো, 5 কেজি পাবা। এখানেও তেমন, মোট টাকা কত টাকা? 837 টাকা। প্রতি কেজির দাম কত টাকা? 31 টাকা। তাহলে কেজি পাবে? এটাতে ভাগ করবো, ভাগ করো, এটা কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে হবে তোমার 62, থাকবে কত? 21, 7 কত হবে? 200। এটা যেটা আমরা কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে যদি কাটি কত হবে? 7 1 7 3 7 21 মানে 27 কিলোগ্রাম। তাহলে এখন আমরা কিলোগ্রাম চাল পাবো? 27 কিলোগ্রাম। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে? প্রিভিয়াস আসা কোশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমাদের করতে হবে। শর্টকাট কিন্তু এটা, এর থেকে শর্টকাট নেই, শুধু জাস্ট একটু বুঝতে হবে। 100 টাকা হলে পরে এখন দাম কত? 124 টাকা, মানে এটা কাটাকুটি করে 25 টাকা হলে এখন কত? 31 টাকা। 25 টাকা হলে কত টাকা হবে? 31 টাকা। এটা আমরা কাটাকুটি করলাম 4 দিয়ে। দেখো আগে বলেছে 31 কেজি কিন্তু, তাহলে 25 টাকা করে যদি 31 কেজি কিনে, তাহলে মোট খরচ হতো এত টাকা। এখন 8% বাড়ছে, মানে এত টাকা দাম হবে। তাহলে এত টাকা সে কেজি পাবে? 31 টাকা কেজিতে দাম, তাহলে 837 টাকা কিলোগ্রাম পাবে? 837 বা 31, 27 কেজি, ঠিক আছে? এরপর দেখো, এক ব্যক্তি এত টাকা এক দ্রব্য বিক্রয় করলে তার যত পরিমাণ লাভ হয়, এত টাকা যদি বিক্রি করে সেই তত পরিমাণ তার কি হয়? ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, এবার বলেছে কি দ্রব্যটি 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? তো আমি প্রথমে দ্রব্যটির ক্রয় মূল্য বের করবো। ধরো ক্রয় মূল্য আমাদের X টাকা, ঠিক আছে? যখন আমার লাভ হবে তখন কি করবে? বিক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে। দেখো এখানে যখন এই লাভ হচ্ছে তখন কি 317, যখন ক্ষতি হচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে? 233 টাকায়। তার মানে দেখো ভালো করে বোঝো, এই যখন ক্রয় মূল্য ধরো X টাকা, তাহলে যখন লাভ হবে তখন লাভ আর ক্ষতি বলেছে কি দুটো সমান। লাভ আর ক্ষতি কি দুটো সমান, ঠিক আছে? তার মানে যখন লাভ হচ্ছে 317, তখন বেশি দামে বিক্রি করছে, তাহলে 317 মাইনাস এক্স। আর যখন ক্ষতি হচ্ছে তখন ক্রয় মূল্য বেশি, কত? 200 এক্স মাইনাস 233, তাই তো? ক্ষতি হলে কি ক্রয় মূল্য বেশি, সেজন্য এক্স আগে। যখন লাভ হচ্ছে তখন বিক্রয় মূল্যটা বেশি, সেজন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। এটা করলে পরে এই দুটো সমান, ক্ষতি আর লাভ কি হবে? সমান হবে। ধরো তুমি 100 টাকা একটা জিনিস কিনেছো, বলেছে তুমি 120 টাকা যদি বিক্রি করলো, তাহলে তোমার কত টাকা লাভ হবে? 20 টাকা লাভ হবে। যদি তুমি 80 টাকা বিক্রি করো, কত টাকা ক্ষতি হবে? 20 টাকা ক্ষতি হবে। তাহলে তাই তো, মানে জিনিসটা কি এর মধ্যে এই ব্যাপারটা ঠিক তেমনই, এটা আমাদের সেই সেম জিনিস। তাহলে এখান থেকে মানে এখান থেকে এক্স এর মান পাবো, ঠিক আছে? এক্স এর মান আমাদের এখানে পাবো 317 মাইনাস এক্স, ঠিক আছে? এক্স এর পাশে চলে আসবে সমান সমান মাইনাস 233। এই 317 পাশে চলে যাবে, 317 চলে যাবে, কত হবে? মাইনাস 317, ঠিক আছে? মাইনাস এক্স, এ পাশে মাইনাস এক্স, 233 মাইনাস 300 কত? 17, মাইনাস 2x মাইনাস এটা করলে কত হবে? 50, 550। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 550। দুপাশে মাইনাস আছে, এই মাইনাস মাইনাস উঠে যাবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 275 টাকা। তার মানে ক্রয় মূল্য কত? 275 টাকা। এটা যদি 20% লাভে করে, তাহলে কত টাকা বিক্রি করবে? 120 বাই এটা 0 0 কাটলে হবে 5, এটা কত হবে? 6, 5 দিয়ে কাটলে কত? 5 5 25, 2 25, 5 5 25 থেকে 55 গুণ 6, 5 5 25, 280 কত হচ্ছে? 5 6 30 শূন্য থাকলো কত? 3, 5 6 30 আর 3 33, 330 টাকা। 330 টাকা, তাই তো? 330 টাকা বিক্রি করবে, বোঝা গেল? পরবর্তী দেখো, ঠিক আছে? বলছে অরুণ তার নিজের সাইকেলে কোনো স্থানে এ থেকে বি তে পৌঁছায়, ঠিক আছে? অরুণ তার নিজের সাইকেলে কোনো স্থানে এ থেকে বি তে পৌঁছায়, 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করলে তার দুপুর দুটোই পৌঁছায়। ধরো এ থেকে কোনো একটা স্থানে যাচ্ছে, ঠিক আছে? কোনো স্থানে এ থেকে যাচ্ছে, ধরো এটা বি এই পর্যন্ত যাবে, ঠিক আছে? অরুণ যদি 10 কিমি বেগে তার পৌঁছায়, 10 কিমি পার ঘন্টা বেগে যায়, সে পৌঁছাতে ক ঘন্টার সময়? দুপুর দুটোই পৌঁছায়, দুপুর দুটোই। আর যদি 15 কিমি পার ঘন্টা বেগে যায়, ঠিক আছে, তখন সে কটায় পৌঁছায়? 12টার সময়, 12টায়। এখন যদি দুটো, তখন হবে 12টা। বলেছি দুপুর 1টায় যদি পৌঁছে, তাহলে গতিবেগটা কত হবে? ভালো করে বোঝো। যখন 10 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তখন দুটোর সময় পৌঁছাচ্ছে। আর যখন 15 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, 10 কিমি আর ধর 15 কিমি, এই হচ্ছে তার কি? গতিবেগ। আর সময় দেখো, সময় কি লাগছে? এখানে যখন যাচ্ছে দুপুর দুটো,
এই দুপুর 2টো লাগছে, এখানে কত লাগছে দুপুর 12টা, মানে ক ঘন্টা বেশি লাগছে, 2 ঘন্টা বেশি লাগছে। তাই দেখো এদের গতিবেগ আমরা যদি কোনো অনুপাত করি, গতিবেগের অনুপাত কত হবে 2:3, তাই তো 2:3, এটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত। আর সময় অনুপাত কি হবে, সময় কি হবে অপোজিট হবে, তাই তো সময় কত লাগবে 3:2। তার মানে এর থেকে সময় কত লাগবে 1 ইউনিট বেশি লাগবে, 1 ইউনিট বেশি লাগবে, 1 ইউনিট। এই 1 ইউনিট মানে ক ঘন্টা, দেখ এর লাগছে দুপুর 2টো আর 12টা, এর মধ্যে ক ঘন্টা সময় 2 ঘন্টা। তাহলে 1 ইউনিটের মান যদি 2 ঘন্টা হয় তাহলে 3 ইউনিটের মান ক ঘন্টা 6 ঘন্টা, আর এটার মান কত ঘন্টা 2 ইউনিটের মান কত ঘন্টা 4 ঘন্টা। তার মানে 10 করে যদি যাই ক ঘন্টা সময় লাগবে 6 ঘন্টা, যদি 15 করে যাই ওর ক ঘন্টা সময় লাগছে 4 ঘন্টা। বোঝা গেল কিভাবে পেলাম। এদের ওই যে স্পিডের অনুপাতের বিপরীত কি সময়, তাহলে সময় এখানে পেয়ে গেলাম 3 আর 2, এর মধ্যে ডিফারেন্স কত 1 মানে ক ঘন্টা, এদের মধ্যে ডিফারেন্স কত, তাহলে দুপুর 12টা থেকে 2টো ক ঘন্টা ডিফারেন্স 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা, তাহলে 2 এর মান 1 এর মান যদি 2 ঘন্টা হয় 3 এর মান কত হবে 4 ঘন্টা, 2 এর মান কত 3 এর মান কত হবে 6 ঘন্টা, 2 এর মান কত হবে 4 ঘন্টা। তার মানে 10 করে যখন স্পিড, এই 10 কিমি পার ঘন্টা যখন স্পিড তখন সময় লাগছে 6 ঘন্টা, যখন 15 কিমি পার ঘন্টা করে স্পিড, ঠিক আছে, তখন সময় লাগছে ক ঘন্টা 4 ঘন্টা। বলেছে যদি একটাই পৌঁছায়, তাহলে একটার সময় যদি পৌঁছায় তাহলে গতিবেগ দেখো, একটার সময় যদি পৌঁছতে হয় তাহলে ক ঘন্টা, টোটাল ডিস্টেন্সটা কত দেখো, এর এখানে কত, এর ডিস্টেন্স কত টোটাল দেখো ভালো করে দেখো, এখানে এই যে টোটাল 10 কিমি পার ঘন্টা, মানে 10 কিমি করে যখন যাচ্ছে তখন সময় লাগছে 6 ঘন্টা। তাই মোট দূরত্বটা কত, মোট দূরত্ব 10 কিমি করে যখন যাচ্ছে তখন 6 ঘন্টা সময় লাগছে, তাহলে মোট দূরত্ব কত 60 কিলোমিটার। এই 60 কিলোমিটারেও যাবে কত, ক ঘন্টা সময় লাগবে, বলেছে দুপুর 1টায় পৌঁছাবে, দুপুর 1টায় পৌঁছানো মানে ক ঘন্টা লাগবে, এটা পৌঁছানো মানে কটার সময় দুপুর 2টো, 4টের সময় পৌঁছানো মানে কত 12টায়, তাহলে 12টা, এটা হচ্ছে কি দুপুর 2টো, ঠিক আছে। তার মানে দেখো এদের মধ্যে ডিফারেন্স 1টায় পৌঁছাবে, একটার সময় যদি পৌঁছাতে হয় তাহলে ক ঘন্টা লাগবে দেখো 4টে আর 6টা, এদের মধ্যে ডিফারেন্স কত 2 ঘন্টা, তাহলে 1টায় পৌঁছানো মানে ক ঘন্টা সময় লাগবে 5 ঘন্টা। তার মানে 60 কিমি যখন ঘন্টা বেগে যাবে ও 5 ঘন্টা যদি পৌঁছতে হয় তাহলে কত করে সময় লাগবে, 1টায় পৌঁছানো মানে কি 5 ঘন্টা সময় লাগবে, তাহলে 12 কিমি পার ঘন্টা বেগে তার যেতে হবে। এগুলো কিন্তু সব মুখে মুখে ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন, এই জায়গাটা একটু বোঝার আছে। পরবর্তী দেখো, মোহিত প্রত্যহ 9 ঘন্টা বিশ্রাম নিয়ে 40 দিনে হেঁটে গন্তব্যে পৌঁছায়, 9 ঘন্টা করে বিশ্রাম নেয়, প্রতিদিন ক ঘন্টা 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টা তো একদিন, প্রতিদিন ক ঘন্টা, প্রতিদিন মানে একদিন, একদিন মানে 24 ঘন্টা। 9 ঘন্টা যদি বিশ্রাম নেয় তাহলে কাজ করে ক ঘন্টা, তাহলে কাজ করে ক ঘন্টা 15 ঘন্টা, 15 ঘন্টা কি করে কাজ করে, তাই তো ভালো করে বোঝো। বলেছে 40 দিনে কাজটা সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে, পৌঁছাতে পারে। যদি সে দ্বিগুণ রাস্তা পাড়ি দেয়, দ্বিগুণ বিশ্রাম নেয়, দ্বিগুণ বিশ্রাম নেয় মানে কি, দ্বিগুণ বিশ্রাম নেয় মানে 24 ঘন্টার সময় আগে 9 ঘন্টা করে নিতে, এখন বিশ্রাম নেবে কত ঘন্টা 18 ঘন্টা, তাহলে কাজ করবে ক ঘন্টা 6 ঘন্টা, তাহলে এখন কাজ করে ক ঘন্টা, কাজ করে 6 ঘন্টা। আর দ্বিগুণ বেগে, আগে ধরো গতিবেগ ছিল 1, এখন গতিবেগ কত হবে 2 হবে, তাই তো। তাহলে আমরা কি জানি m1 d1 t1 বাই w1, m2 d2 t2, কিছুই নেই, একদম সহজ সূত্র, ঠিক আছে। m মানে লোক, ঠিক আছে, এখানে দেখো এখানে লোক, এখানে আমাদের কি বলেছে কতজন লোক কিছু বলা নেই, দিন কদিন লাগছে 40 দিন, জাস্ট বসিয়ে দাও 40 দিন। টাইম কত ঘন্টা করে কাজ করছো, ও কাজ করছিল 15 ঘন্টা করে, 15 ঘন্টা করে কাজ করছিল। কটা কাজ বলেছে, এখন দ্বিগুণ রাস্তা, আগে ধরো একটা কাজ ছিল, ঠিক আছে, তাহলে এখন কটা কাজ হবে, এখন কাজ হবে 2টো। এই দেখুন এম তো নেই, ডি কদিন সময় লাগবে আমাদের সেটা বের করতে হবে, D2 বের করতে হবে। টাইম, টাইম এখন ক ঘন্টা করে কাজ করে, ও 6 ঘন্টা করে কাজ করে। এবার গতিবেগ, গতিবেগ দেখো আগে গতিবেগ কত ছিল ধরো 1, এখন গতিবেগ কত বলেছে দ্বিগুণ গতিবেগ, দেখো দ্বিগুণ, পরে গতিবেগ দ্বিগুণ, তাহলে আগে যদি গতিবেগ 1 হয় এখন গতিবেগ কত 1, আগে গতিবেগ, গতিবেগ ধরো স্পিড ধরো 1 যদি হয় এখন স্পিড কত হবে, এখন স্পিড s2 কত হবে 2 হবে, তাই তো। তাহলে এটা আমরা করে দিলাম, আর কাজ আগে একটা করলে দ্বিগুণ কাজ মানে 2টো। এবার দেখো এখানে তো আমরা কাটাকুটি করতে পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই, তাই D2 মান আমরা এখানে কাটাকুটি করে পেয়ে যাবো, আমরা সবাই জানি D2 মান পেয়ে যাবো কাটাকুটি করে 40, এখানে দেখো এখানে কাটাকুটি হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো কত হবে 40 গুণ 15, তাহলে এই মানটা এদিকে আছে 40 গুণ 15, এই পাশে আমাদের এগুলো চলে যাবে, যেভাবে তুমি কাটাকুটি করতে পারো কোনো অসুবিধা নেই। আমরা এখানে মুখে মুখে কাটাকুটি করতে পারি, 2 দিয়ে 2 করে গেল কোনো অসুবিধা নেই। এখানে আমরা 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 দিয়ে কাটবো 3 2 মানে 6, 2 দিয়ে এটা কাটবো কত হবে 20 হবে, তাই 20 গুণ 5, 5 গুণ কত হবে 100 হবে, ঠিক আছে, সঠিক করতে হবে 100। পরবর্তী দেখো, এক ব্যক্তি 5% সুদের হারে 1000 টাকা সুদ রাখলেন, যদি প্রত্যেক 10 বছর পর সুদ আসলের সাথে যুক্ত হয়ে যায়, 10 বছর পর সুদ আসলের সাথে কিন্তু যুক্ত হয়ে যায়, তবে কত বছরের পরে সুদে আসলে সে কত টাকা 2000 টাকা পাবে, ভালো করে বোঝো। 5% সুদ মানে কত 100 টাকায় 5 টাকা, তাহলে এই 1000 টাকা যদি রাখে ও 5% হারে 10 বছরের মোট কত টাকা পাবে সুদ, সেটা আমাদেরকে বের করে নিতে হবে। সবাই জানি
5% হয় 10 বছর মানে কত পার্সেন্ট, এটা আমরা পিটিআর বাই, এটা আমরা এত এইসব পিটিআর বাই 100 এটা আমাদের লেখাও লাগবে না, প্রথমে বুঝে নাও। পি মানে 100, এই 1000 টাকা, টি মানে কত বছর 10 বছর, আর মানে কত পার্সেন্ট 5%, নিচে কত 100, ঠিক আছে, কত হবে 500 টাকা। সুদ হবে ক টাকা, সুদ হবে ইন্টারেস্ট হবে 500 টাকা, এটা আমরা সবাই জানি। তাহলে এখন বলেছে 10 বছর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে আসল ছিল কত, আসল প্লাস সুদ, ঠিক আছে। আসল কত ছিল, আসল ছিল আমাদের 1000 টাকা, সুদ কত পেলাম আমরা, সুদ পেলাম 500 টাকা, তাহলে এখন কত হলো 1500 টাকা, তাই তো। এখন এই 1500 টাকার উপর কি হবে, এর পরের বছর থেকে সুদ আসল সুদ যোগ হবে, তাহলে 1500 টাকার 5% হারে দেখো আমাদের বলেছে 2000 টাকা হতে হবে, তাহলে 1500 টাকা থেকে 2000 টাকা, তাহলে কত ডিফারেন্স, এই 2000 থেকে 1500 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই কত ডিফারেন্স হবে 500 টাকা, তাই তো। 500 টাকা, এই 500 টাকাটা আমাদের কি হবে, সুদ আনতে হবে কার উপর, 1500 টাকার উপর, তাহলে 1500 টাকার উপর 500 টাকা সুদ হবে কত, 5% হারে। তাহলে ভালো করে বোঝো কত পার্সেন্ট, এটা আমরা পরিষ্কার বুঝবো। তাই 500 টাকা, এটা আমরা সেই সূত্র আইপিটিআর বাই সূত্র দিয়ে করতে পারি, যদি একটু ভালো আমরা বুঝে যাই করবো। এই যে আমাদের আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আই মানে 500 টাকা সুদ আনতে হবে, পি মানে 1500 টাকা, টি মানে সময় আমাদের বের করতে হবে, আর মানে 5%, নিচে কত 100, এই দুটো শূন্য করে দিলাম, কোনো অসুবিধা নেই। এখানে 5 দিয়ে 5 কেটে দিলাম, এখানে 100 হলো, ঠিক আছে। এখানে টি বাই, ঠিক আছে, 100 হলো, টি সমান সমান কত হবে 100 বাই 15, 100 বাই কত হচ্ছে, এটা আমরা কাটাকুটি করলে এটা হবে, ঠিক আছে। 100 বাই কত হবে, 100 বাই, এই দেখো কাটাকুটিটা করতে হবে, 5 দিয়ে কাটলে 100, এখানে কত হচ্ছে 15, 15 10-এ 1 মিনিট, তাহলে আমরা কি পেলাম এখানে 100 বাই কত 15, তাহলে 100 বাই 15 মানে আমরা কাটাকুটি করলে কত হবে 100 বাই 15, 15 মানে 6 15 90 থাকবে 10, তাই তো। এটা আমরা কাটাকুটি করলে 6 15 2 বাই, ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করে এটা পাবো, ঠিক আছে। 100 বাই 15, এটা আমরা কাটাকুটি করে কত হবে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে পরে 20, 20 বাই 3, 20 বাই 3 মানে কত হবে, 20 বাই 3 মানে 20 বাই 3 মানে কত হবে 16, 3 6 18, 2 বাই 3, 6 15 2 বাই 3%, ঠিক আছে, 2 বাই 3 বছর। তাই দেখো 6 বছর মানে এইভাবে হবে, তাই 6 বছর, আর এখানে আমাদের কত ছিল 10 বছর, 6 আর 10 কত হবে 16, 16 বছর এটা, ঠিক আছে। তাই 16 বছর কত আছে এই অপশন, দেখো সবকিছু ক্যালকুলেশন পরীক্ষার সময় করার দরকার নেই, কিছু কিছু আমাদের কেস করে এখানে দেখো এখানে কোনো অপশনে নেই 16, তাহলে এটা আমাদের দেখে আর ক্যালকুলেশন করার দরকার নেই, ঠিক আছে। সঠিক উত্তরটা দেখো কিভাবে করতে হবে, প্রথমে আমাদের জানতে হবে 5% হারে 1000 টাকার 10 বছরের সুদ কত। দেখো টোটাল আমাদের আমরা জানি 10 বছর পর বলেছে আসল যাবে, তাহলে 10 বছর আমরা বের করে নেবো, 10 বছর কত, 10 বছর দেখেন মুখোমুখি ক্যালকুলেশন হবে, 5% হারে 10 বছর মানে কত পার্সেন্ট 50%, 5 10-এ কত 50%, এই 50% মানে আসলের 50%, তাহলে 1000 টাকার 50% মানে কত 500 টাকা, তাহলে মুখোমুখি আমাদের সুদ কত হবে 500 টাকা, তাহলে 500 টাকা সুদ হলো। এখন সুদ আসলে কত হবে 500 আর 1000 যোগ করলে 1500 টাকা, 1500 টাকা আমাদের হলো। এবার 1500 টাকা হলো তো, এই 1500-এর উপর এবার আমাদের কি হবে সুদ হবে, তাহলে 1500-এর উপর 500 টাকা আমাদের এক্সট্রা আনতে হবে, কারণ 2000 টাকা ফেলতে হবে, তাহলে 1500 টাকা থেকে আমাদের 500 টাকা আনতে গেলে পারে 500 টাকা কত টাকা কদিন সময় লাগবে সেই সময়টা আমাদের বের করতে হবে। সহজ নিয়ম আমরা এখান থেকে করতে পারি যে 500 টাকা আমাদের ইন্টারেস্ট আনতে হবে, ঠিক আছে। আমাদের 1 বছর ইন্টারেস্ট কত, 1 বছরে এই 500 টাকা ইন্টারেস্ট আনতে হবে, ঠিক আছে। 500 টাকাটা আমাদের ইন্টারেস্ট আনতে হবে 1500 টাকার, তাহলে 1500 টাকা থেকে আমাদের 500 টাকা যদি আনতে হয়, 1500 টাকার 5% কত 75 টাকা, তাহলে এই 75 টাকাটা আমার 500 টাকা যদি করতে হয় কত বছর সময় লাগবে, এখানে আমরা কাটাকুটি করলে এখানে পেয়ে যাবো, ঠিক আছে। যদি আমরা না পারি তাহলে এই আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আই মানে 500 টাকা, পি মানে 1500 টাকা, এটা যদি করলে আমরা পেয়ে যাবো 16 15 কত হবে, ঠিক আছে, 16 15 2 3, তাহলে এই ব্যাপারটা এখানে আমরা যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা করে নেবো, তাহলে 16 আর এখন 10, তাহলে কত হবে 6 আর এখন 10 কত হবে 16 বছর, সঠিক উত্তর এটা হবে, ঠিক আছে। তাই ভালো করে ক্লাসগুলো নিজে নিজে প্র্যাকটিস করো।